হ্যালো এভরিওয়ান, আজ আমরা ক্লাস 8-এ তোমার কলমের যে বিভিন্ন রকম ঘটনা, কঠিন কলমের যে বিভিন্ন রকম যে ঘটনাগুলো আছে, তো সেই ঘটনাগুলি আজ আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো আমরা আগের দিন লিনটা লিখেছিলাম বা লিনটা জিনিসটা নিয়ে ডিসকাস করেছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা জানবো যে বরফের বিভিন্ন রকম যে ঘটনাগুলো, ঠিক আছে, বা মোমবাতির বিভিন্ন রকম যে ঘটনাগুলো, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে জানবো। ঠিক আছে? তো এখন কিছু একটা ব্যাপার আছে যে কোনোটা পদার্থ আছে, ঠিক আছে, কোনোটা পদার্থ আমার কঠিনে যদি পরিণত হয়, ঠিক আছে, তাহলে আমার কি আয়তন বাড়ে, বা কোনো একটা তরল পদার্থ আমার যদি কঠিনে পরিণত হয় তাহলে কি আয়তন বাড়ে, বা কোনোটা কঠিন পদার্থ তরলে পরিণত হয়, ঠিক আছে, তাহলে কি অবস্থার পরিবর্তন হয়। ঠিক আছে, আগের দিন আমরা অবস্থার পরিবর্তনে বিভিন্ন তাপ রিলেটেড অবস্থার পরিবর্তন ডিসকাস করেছি। তো ওই যে অবস্থার যে পরিবর্তন হয়েছিল তাতে আয়তন বাড়ে বা কমে, তো সেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? যেমন কঠিন থেকে তরলে, কঠিন থেকে তরলে, কঠিন থেকে যদি তরলে পরিণত হয় তাহলে কি হবে, আবার কি তরল থেকে কঠিনে যদি পরিণত হয় তাহলে কি হবে। ঠিক আছে? যেমন আমি কি বললাম, একটা ঘটনা বলছি যে তরল থেকে কঠিন থেকে তরল, ঠিক আছে, আমরা ধরো কোনোটা বরফ আছে, ঠিক আছে, তো বরফটা আমার যদি গলে জলে পরিণত হয়, ঠিক আছে, কঠিন থেকে তরল মানে কি হচ্ছে যে আমরা বরফ আছে, বরফটা আমি যদি গলে জলে পরিণত হয় তাহলে কঠিন পদার্থটা আমার কি জলের মধ্যে জটিল সূক্ষ্মতা, কোনোটা বরফ বলে জটিল সূক্ষ্মতা জলে যদি পরিণত হয় তাহলে আমার কি হলো, কঠিন থেকে তরলে পরিণত হলো। আবার কি তরল থেকে কঠিন মানে কি জটিল সূক্ষ্মতা কোনো একটা বরফ, ঠিক আছে, জটিল সূক্ষ্মতা কোনো একটা বরফ আছে, ঠিক আছে, সরি তরল আছে, জল আছে, সেটা আমার যদি জমে জটিল সূক্ষ্মতা বরফে পরিণত হয় তাহলে আমার কি তরল থেকে কঠিনে পরিণত হলো। ঠিক আছে, দুটো ঘটনা। বা কোনোটা কঠিন থেকে তরল, যেমন কোনোটা মোমবাতি আছে, মোমবাতিকে তাপ দিলে সেটা কি গলে, ঠিক আছে, তরল মোমবাতিটা কি গলে যায়, ঠিক আছে, তরল পরিণত হয়। আবার কি ওটাকে কি কিছুক্ষণ ছেড়ে দিলে প্রাকৃতিক পরিবেশে আবার কি ধীরে ধীরে সেটা কি কঠিনে পরিণত হয়ে যায়, তাহলে তরল থেকে আবার কঠিন হয়ে গেল। তো এই জিনিসগুলোই আছে। ঠিক আছে, যেমন একটা পরীক্ষা বলছি, সাপোজ একটা কি হলো যে একটা টেস্ট টিউব নেওয়া হলো, ঠিক আছে, একটা টেস্ট টিউব নিলো, দুটো টেস্ট টিউব নেওয়া আছে, ঠিক আছে, এতে আমার কি আছে, জল আছে, ঠিক আছে, কি আছে, এতে আমার জল আছে, ঠিক আছে, আর এর মধ্যে আমার কি আছে, তরল মোমবাতি, তরল মোম আছে, ঠিক আছে। এরপর আমি কি করলাম, একটা দেখো মোমের টুকরোকে আমি যখন ছাড়লাম এর মধ্যে দিয়ে একটা মোমের টুকরোকে, ঠিক আছে, একটা মোমের টুকরোকে ছেড়ে দিলাম, দেখো যে মোমের টুকরোটা নিচে চলে গেল, ঠিক আছে। এবার কিন্তু এই যে জলটা আছে, এই জলটার মধ্যে আমি একটা বরফের খণ্ড দিলাম, ঠিক আছে, বরফের খণ্ডটা আমার কি হলো, নিচে গেল না, ঠিক আছে, বরফের যে খণ্ডটা সেটা আমার কি নিচে গেল না। বাট এখানে যে তরল মোমটা আছে, তরল মোমের মধ্যে আমি মোমের একটা টুকরো দিয়ে দিলাম, ঠিক আছে, তাতে আমার কি হলো, মোমের টুকরোটা কি হলো, নিচে চলে গেল, ঠিক আছে। আর বরফের এখানে যে জলের মধ্যে যখন বরফের টুকরোটা দিলাম, বরফটা আমার কি হলো, নিচে গেল না, ভাসতে থাকলো। তার রেজাল্টটা কি, ঠিক আছে, তার রেজাল্ট হচ্ছে এটাই যে এই পরীক্ষা দ্বারা এটাই বোঝা যায় যে যার ঘনত্ব বেশি, ঠিক আছে, যার ঘনত্ব বেশি, যেমন এখানে কি মোমের যে টুকরোটা আছে, মোমের টুকরোটা তরল মোমের থেকে ঘনত্ব বেশি, ঠিক আছে, তরল মোমের থেকে ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি হওয়ার জন্য আমার কি মোমের যে টুকরোটা সেটা আমার কি হচ্ছে, তরল মোমের নিচে চলে গেছে, ঠিক আছে। ধীরে ধীরে ও আবার কি করবে, ধীরে ধীরে ও কি করবে, আবার এই গরম মোমটা থেকে ও কি গরম মোমের সাথে সাথে ধীরে ধীরে ও গলতে স্টার্ট করবে। বাট এখানে আবার কি হয় যে এই যে বরফটা আছে, বরফের যে ঘনত্বটা আছে, বরফের ঘনত্বটা, ঠিক আছে, বরফের ঘনত্বটা কি আমাদের এখানে জলটা আছে, জলের ঘনত্বের তুলনায় বরফের ঘনত্ব আমার কম, ঠিক আছে, জলের ঘনত্ব বেশি হওয়ার জন্য আমার কি হচ্ছে, বরফটা ভাসছে, ঠিক আছে। আমরা বিভিন্ন অনেক বড় বড় কি ছবিতে দেখেছি, হিল শোগুলো দেখেছি অনেক বড় বড়, ঠিক আছে, যেগুলো কি ভেসে থাকে, যেমন আটলান্টিক মহাসাগরে কি বরফের চার ভেসে থাকে, নিচে জল আছে, যেগুলো কি জল আবার কি মাছ আছে,
ঠিক আছে। তাহলে কি আমরা যে ওইখানে যে বড় আটলান্টিক মহাসাগরের যে বরফের ইয়েগুলো চায়গুলো ভাসা থাকে, তার রেজাল্টটা কি বরফের ঘনত্ব আমার কি জলের তুলনায় কম, তার জন্য ভেসে থাকে বরফটা, ঠিক আছে। আর মোমের ক্ষেত্রে মোমের টুকরোটার ঘনত্ব কি তরল মোমের তুলনায় বেশি, তাই সেটা নিচে চলে গেছে, ঠিক আছে। এটা এবার একটা জিনিস যে এটা ঘনত্বটার রেজাল্ট হচ্ছে যে কোনো একটা পদার্থ আছে, ঠিক আছে। তার যে কোনো পদার্থ, ঠিক আছে, যে কোনো পদার্থে যদি আমার কি হয় যে যে পদার্থ যদি তরল থেকে কঠিনে পরিণত হয়, ঠিক আছে, কঠিন পরিণত যখন ঘটনাটা কি বলছি কঠিন ভ্রমণ, ঠিক আছে। সেই সময় যদি কোনো পদার্থের আয়তন যদি বাড়ে, ঠিক আছে, আয়তন যদি বাড়ে তাহলে আবার কি হবে ঘনত্ব কমে, ঠিক আছে। আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমে। আবার যদি কোনো একটা পদার্থ আমার কি তরল অবস্থায় যদি কঠিনে পরিণত হয় তাহলে যদি আয়তন কমে, ঠিক আছে, আয়তন কমে তাহলে আমার কি হয় ঘনত্ব বাড়ে, ঠিক আছে। তাহলে আমরা কি জিনিসটা বুঝলাম, জিনিসটা হলো কি কোনো পদার্থ দুটো জিনিস, কোনো পদার্থ ঠিক আছে, কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে সরি তরল থেকে কোনো পদার্থ আমাকে তরল থেকে কঠিনে পরিণত হলে ঠিক আছে, কঠিনে পরিণত হলে যদি আয়তন, ঠিক আছে, যদি আমার কি আয়তন আমার কি হবে দুটো কেস, যদি আমার কি আয়তন দুটো কেস আসছে, যদি আমার আয়তন বাড়ে, যদি আমার আয়তন বাড়ে, আবার কি যদি আমার কি আয়তন কমে, ঠিক আছে। আয়তন যদি আমার কি আয়তন যদি আমার বেড়ে থাকে, ঠিক আছে, তাহলে আমার কি আয়তন যদি বেড়ে যায় তাহলে কি ঘনত্ব কমে, আয়তন বলে কি ঘনত্ব কমে। আর যদি আমার কি আয়তন যদি কমে তাহলে আমার কি হবে ঘনত্ব বাড়বে, ঠিক আছে। দুটো জিনিস পেলাম যে কোনোটা পদার্থ মানে তরল থেকে আমি যদি কঠিনে পরিণত হয়, ঠিক আছে, তাহলে যদি আয়তন যদি বাড়ে, পদার্থটার আয়তন যদি বাড়ে তাহলে আমার কি হবে ঘনত্ব কমবে, ঠিক আছে, ঘনত্ব কমবে। আর যদি আয়তন কমে তাহলে আমার কি হবে ঘনত্ব বাড়ে। আর আমরা কি জানি ঘনত্ব আমরা আগে পড়েছিলাম যে ঘনত্ব ইজ ইকুয়াল টু ঘনত্ব ডি দ্বারা প্রকাশ করে, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম হলো কি ভর আর ভি হলো কি আয়তন, ডি হলো কি ঘনত্ব দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। ঘনত্ব জিনিসটা কি কোনো একটা পদার্থ আছে, ঠিক আছে, ঘনত্ব জিনিসটা কি কোনো পদার্থের একক আয়তনের যে ভর আছে, একক আয়তনের ভরকে আমরা কি বলি ঘনত্ব বলি। কোনো পদার্থ আছে, কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি বলা হয় ঘনত্ব বলা হয়। ঘনত্ব কাকে বলে কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা কি বলছি আমি ঘনত্ব বলছি, ঠিক আছে। এবার ঘনত্ব আবার এখানে কি এই যে ঘটনাটা এই জিনিসটাই বললাম যে কোনো পদার্থ তরল থেকে যখন কঠিনে পরিণত হয় তাতে আমার কি যদি ওর আয়তন বাড়ে, ঠিক আছে, আয়তন বাড়লে কি আয়তন যদি বাড়ে তাহলে ভি এর মান বেশি, ঠিক আছে। আয়তন যদি তাহলে ভরটা আমার ফিক্সড আছে, ঠিক আছে, নির্দিষ্ট ভাবে বস্তু দিতে, তাহলে আয়তন যদি বাড়ে তাহলে আমার ঘনত্ব কমে যাবে, আয়তন বাড়লে আমার ঘনত্ব কমে যাবে। এবার যদি আমাদের আয়তন কমে তাহলে কি ঘনত্ব বাড়বে, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। তো একটা জিনিস এখান থেকে বোঝা গেল যে আমরা এটাও জেনে থাকি যে জলটা যখন জমে বরফে পরিণত হয় তখন আমার আয়তনে বাড়ে, ঠিক আছে। যখন বরফে পরিণত হয় তাহলে কি আয়তনে বাড়ে, ঠিক আছে। আয়তন যদি বাড়ে তাহলে কি বরফের ঘনত্ব কমবে অবশ্যই জলের তুলনায়, ঠিক আছে। ব্যাপার কি মোম যখন আমার কি তরল মোমটা যখন কি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিই যখন সেটা কি ঠান্ডা হবে, ঠিক আছে, ঠান্ডা হয়ে জমে যায় তখন আমার কি মোমটা আয়তনে কমে, ঠিক আছে। আয়তনে কমে মানে ঘনত্ব বাড়ে, তাই পুরো মোমটাকে নিচে পড়ে গেছে। তাতে এই পরীক্ষার দ্বারা কি বোঝা গেল যে কোনো একটা পদার্থ আছে যদি তরল থেকে কঠিনে পরিণত হয়, যদি আমার আয়তন বেড়ে থাকে তাহলে কি ঘনত্ব কমে, যেমন এখান থেকে বরফের ক্ষেত্রে আয়তন বাড়ে, তাই কি ঘনত্ব কম, আয়তন বেড়ে যায় তাই ঘনত্ব কমে যায়, তাহলে বরফের ঘনত্ব কম জলের তুলনায়, ঠিক আছে। জলের ঘনত্ব কম মানে কি যে একক আয়তনের যে ভরটা বরফের সেটা কি জলের একক আয়তনের ভরের তুলনায় কম, ঠিক আছে।
তার জন্য কি বরফের টুকরোটা বেশি থাকে, বা আটলান্টিক মহাসাগরে যে হিমশগুলো আমরা দেখতে পাই যে জলের উপরে হিমশগুলো বেশি থাকে, তার রিজন হলো কি বরফের ঘনত্ব এখানে কম জলের তুলনায়, তাই বেশি থাকে। ঠিক আছে, তাই জন্য বেশি থাকে, জিনিসটা বোঝা গেল। আর এই মোমের টুকরোটা কিছু কি কারণে পড়ে গেল, কি মোমের টুকরোটার ঘনত্ব বেশি, ঠিক আছে, ঘনত্ব বেশি, তার জন্য সেটা নিচে চলে গেল। ঠিক আছে, বোঝা গেল, জিনিসটাই বোঝা হচ্ছিল, এই পরীক্ষাটা বোঝা গেল, ঘনত্ব বোঝা গেল। ঠিক আছে, এরপর মুছে দিটা। তাহলে কি আমার আমার যেহেতু কি বরফ, আমার কি জল জমে যখন বরফ হয়ে থাকে, মানে কি শীত প্রধান দেশে কি যে কোনো জায়গায় আমার যে পাইপ লাইন, আমাদের যে পাইপ লাইনে জল আসে, ঠিক আছে, তো পাইপ লাইনে জল আসার সময় আমার কি হয়, যে যেহেতু শীতকালে আমার কি হচ্ছে জল জমে আমার কি বরফে পরিণত হচ্ছে। ঠিক আছে, জল জমে বরফে বরফে পরিণত হচ্ছে, সেই কারণে আমার কি হয় যে জল যখন বরফে পরিণত হলে কি আয়তনে বাড়ে, তাহলে আয়তন বেড়ে গেলে আমার কি হয়, আমার কি জলের যে পাইপ সেগুলো আমার কি হয় ফেটে যায়। ঠিক আছে, তো জল জমে বরফ হলে সুবিধা হচ্ছে অনেক রকম, জল জমে সুবিধা যে বরফ হয়ে গেলে কি নিচে মাছ থাকতে পারে, আবার কি যখন শীত প্রধান দেশের এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আবার কি হয় যে বরফ কি হয় যে জল জমে বরফ পরিণত হলে আয়তন বেড়ে যায়, দিয়ে তাহলে কি পাইপের মধ্যে যখন জল থেকে যাবে, তাহলে ও বেশি জায়গা চাইবে, তাহলে কি বেশি জায়গা চাইলে যখন কি জায়গা পাবে না, তখন কি হবে পাইপ ফেটে যাবে। ঠিক আছে, পাইপ ফেটে যায়, পাইপ লাইন ফেটে যায়। আবার আবার একটা অসুবিধা কি হয় যে আরেকটা অসুবিধা কি, যখন পাহাড়ের মধ্যখানে আমার কি পাহাড়ের ধরুন পাথরের মধ্যখানে যখন কি জল জমে গেল, ঠিক আছে, জল জমে সেখানে কি বরফ পরিণত জল আছে। ঠিক আছে, জল জমে সেখানে বরফ হলে আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে কি পাথর দুটো কি ফেটে যাবে। ঠিক আছে, তাই আমার অনেক সময় কি দেখা যায় পাহাড়ে ধস দেখা যায় এই কারণে। তো এইগুলো হচ্ছে আমাদের অসুবিধা। ঠিক আছে, এগুলো আমাদের অসুবিধা। তারপর আরেকটা ঘটনা, ঠিক আছে, এই ঘটনাটা গেল। ঠিক আছে, তবে আবার কি বরফের এই যে এটা কি, যেমন এখানে কি বলা আছে যে বলনের ক্ষেত্রে কঠিন ক্ষেত্রে গেল। এবার কি বলন ওঠার সময় কি হয়, ধরুন আমরা দুটো বরফের টুকরোকে নিয়েছি। ঠিক আছে, দুটো দুটো বরফের টুকরো নিয়েছি। ঠিক আছে, এটা দুটো বরফের টুকরো পাশাপাশি রাখা আছে 1 নম্বর 2 নম্বর। ঠিক আছে, এবার বরফের যে টুকরোটা আছে, এখন কি বরফের টুকরোটাকে আমি কি করছি যে হাত দ্বারা আমি কি প্রেস করে রেখেছি। ঠিক আছে, প্রেসার দিয়েছি দুটো সাইড থেকে, এরকম করে আমি কি বরফের দুটো টুকরোকে একসাথে প্রেস করছি। ঠিক আছে, এবার কি প্রেস করার কারণে আমরা কি দেখে থাকি যে ঘটনাটা কি দুটো বরফের টুকরো একসাথে চিপকে গেছে। ঠিক আছে, এই ঘটনাটা কেন ঘটে থাকে? ঠিক আছে, এই ঘটনাটা কেন ঘটে থাকে, তার রিজনটা হচ্ছে এটাই যে দুটো বরফের টুকরো আছে, দুটো বরফের টুকরোকে আমি যখন হাত দ্বারা আমি যখন চাপ দিচ্ছি, ঠিক আছে, চাপ প্রয়োগের ফলে কি হয় যে বরফের টুকরো যে মিডিলের যে জায়গাটা আছে, দুজনের যে কমন জায়গাটা, এই কমন জায়গা আমার কি হয় বরফের ক্ষেত্রে কি চাপ প্রয়োগের ফলে আমার কি হয় গলনাঙ্ক কমে যায়। ঠিক আছে, তাই গলনাঙ্ক কমে গেলে কি হয়, গলনাঙ্ক যখন আমার কমে যাবে, তাহলে কি এখানে যে বরফটা আমার কি হবে গলে জলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, গলে গলে জলে পরিণত হয়ে গেল। এবার যখন আমি কি সেখান গলে জল পরিণত আমি যখন সেখান থেকে আমি কি চাপটা সরিয়ে নেবো। ঠিক আছে, চাপ সরিয়ে নিয়ে কি বরফের আগের মতো কি আগের যে গলনাঙ্ক চলে আসে, তাহলে কি গলনটা তখন বেড়ে গেল। তাহলে গলনটা যখন বেড়ে যাবে, তখন এই যে মিডিলের যে জলটা আছে, মিডিলের যে জলে পরিণত হয়েছিল যে অংশটা, সেই অংশটা কি ঘুরে বরফে পরিণত হয়ে যাবে। পুনরায় আমার কি হবে বরফে পরিণত হয়ে যাবে। তাই বরফে পরিণত হয়ে গেলে কি হবে একেবারে চিপকে গেল। ঠিক আছে, এই ঘটনার কারণে দুটো বরফ কি হয় চিপকে যায়। দুটো বরফের টুকরোকে এরকম করে আমি যদি প্রেস করার ফলে কি বরফের মিডিলের কমন স্পেসে আমার কি হয় গলনাঙ্ক কমে যায়। ফলে কি গলনাঙ্ক কমে গেলে কি ইজিলি ওই জায়গায় কি বরফ গলতে শুরু করে, জলে পরিণত হতে শুরু করে। এবার যখন আমি প্রেসারটা হাঁটিয়ে নিই, নিলে আমার কি হয় যে ওই জায়গায় যে জলটা আছে, যে জলটা আছে, সেটা আমার কি হয় তৎক্ষণাৎ বরফে পরিণত হয়। ঠিক আছে, বা পরিণত হওয়ার চেষ্টা করে। তো তৎক্ষণাৎ যদি বরফে পরিণত হয়ে যায়, তো বরফে পরিণত হলে কি স্বাভাবিক চিপকে যাবে, গলনাঙ্ক বেড়ে যায়। এবং কি গলনাঙ্ক বেড়ে গেলে সেদিকে জল বরফটা কি বলে না। ঠিক আছে, জলটা কি ঘুরে বরফ পরিণত হয়ে যায়, তাই সেটা কি এই ঘটনা দ্বারা চিপকে যায়। ঠিক আছে, এই ঘটনাটা তাই ঘটে থাকে। ঠিক আছে, এই ঘটনাটা ঘটে থাকে। তাই সবসময় কি করা হবে যে ইয়ের ক্ষেত্রে গলনাঙ্ক বা হিমাঙ্ক এই জিনিসটা আমার কি হয় যে চাপের উপরে প্রয়োগ করে। তাই কখনো তাই এটা বলতে হবে যে যে কোনো পদার্থের গলনাঙ্ক বলতে গেলে আমাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, মানে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 46 নিউটন পারস্পরিক চাপ। ঠিক আছে, এই চাপে গলনাঙ্ক হচ্ছে এত
হিমাঙ্ক হচ্ছে এত, ঠিক আছে, গলনাঙ্ক এত বা হিমাঙ্ক এত, ঠিক আছে। না হলে সেই জিনিসটা ভুল। তার কারণ হচ্ছে যে আমাদের শীতল সমুদ্র ভারসাম্যের যে ভারসাম্যের যে চাপটা আছে প্রমাণ বায়ুর চাপ, সেই চাপ যদি আমার কি সেই চাপে আমার কি ধরো আমার বরফের একটা কি নির্দিষ্ট একটা গলনাঙ্ক আছে, ঠিক আছে, নির্দিষ্ট একটা গলনাঙ্ক আছে, কত ডিগ্রি বৃদ্ধি হয়। আমি যদি কি করি যে আমি এই জিনিসটাকে এই জিনিসটাকে বরফের যে টুকরো আছে যদি এই জিনিসটাকে আমি যদি প্রেসার দিই, ঠিক আছে, যে সমান বায়ু এক বায়ুমণ্ডল যে চাপ 76 উঁচু পার্শ্বরের চাপ কি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে মানে এক প্রমাণ বায়ুমণ্ডলের চাপ যদি আমি এর উপরে বৃদ্ধি করি নর্মাল অবস্থায় রাখা আছে, ঠিক আছে, যে পরিমাণ নর্মাল অবস্থায় প্রমাণ বায়ুমণ্ডলের চাপে রাখা আছে, আবার আমি তারপরেও বাইরে থেকে আমি ফোর্স করে আবার আবার এক প্রমাণ বায়ুমণ্ডলের চাপ আমি প্রেস করছি, ঠিক আছে, তাতে আমার কি হয় বরফের গলনাঙ্ক 0.0007 ডিগ্রি সি কমে যায়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি এই বরফের মতো আমার কি হয় প্রেসার দিলে আমার প্রেসার দিলে গলনাঙ্ক কমে, ঠিক আছে। কার কার আছে ধাতব লোহা, ঠিক আছে, ধাতব লোহা আর না পিতল, ধাতব লোহা আর পিতল, ধাতব লোহা আর পিতলের ক্ষেত্রে কি হয় যে বরফের মতো চাপ প্রয়োগ বরফের মধ্যে চাপ প্রয়োগ করি তাহলে কি গলনাঙ্ক কমে, ঠিক আছে। তার চাপ প্রয়োগ করলে আমার কি হয় গলনাঙ্ক কমে। বা এই বরফের আমার কি হয় বরফের ক্ষেত্রে কি হয় যে তরল থেকে আমার কি কঠিন পরিণত হলে আয়তন বাড়ে, ধাতব লোহা এবং পিতল সেম আমার কি হয় যে তরল অবস্থা থেকে যখন কঠিন অবস্থায় পরিণত হয় এরা আমার কি হয় আয়তনে বাড়ে, তাই এদেরও ঘনত্ব কম কম, ঠিক আছে। জিনিসটা বোঝা যাবে। ধাতব কি অ্যালুমিনিয়াম এবং যে সীসা আছে, ঠিক আছে, এদের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সীসা এদের ক্ষেত্রে আমার কি হয় যে এদের ক্ষেত্রে আমি যতই আমি চাপ প্রয়োগ করবো, ঠিক আছে, যতই আমি চাপ প্রয়োগ করবো আমাকে ততই আমার কি হয় যে এদের গলনাঙ্ক বাড়ে, ঠিক আছে। চাপ প্রয়োগ করলে কি এরা কি নির্দিষ্ট প্রমাণ বায়ুমণ্ডলের নির্দিষ্ট একটা আমার কি গলনাঙ্ক আছে, ঠিক আছে। এদের যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে এদের কি হয় যে গলনে বাধা সৃষ্টি হয়, ঠিক আছে। গলনে বাধা সৃষ্টি হওয়ার কারণে এদেরকে যত চাপ বেশি প্রয়োগ করা হবে এদের গলনাঙ্ক তত বেড়ে থাকবে। বাট বরফ ধাতব লোহা পিতল এদের ক্ষেত্রে কি হয় চাপ প্রয়োগে এদের কি গলনাঙ্ক কমে, ঠিক আছে। আর চাপ প্রয়োগে গলনাঙ্ক কাদের ক্ষেত্রে হয় অ্যালুমিনিয়াম এবং সীসা। তার রিজনটা কি চাপ প্রয়োগের ক্ষেত্রে এদের গলনে যে পদ্ধতিতে তাতে আমার বাধা সৃষ্টি হয় সেই কারণে চাপ প্রয়োগে এদের উষ্ণতা মানে গলনাঙ্ক বেড়ে থাকে, ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে। এবার আমি যে কোনোটা মোমবাতি আছে, ঠিক আছে, মোমবাতির ক্ষেত্রে যে মোমবাতির যে গলনাঙ্কটা আছে মোমবাতি কি হয় যে তাপ প্রয়োগ করলে কি হয় কঠিন থেকে আমাকে তরলে পরিণত হয়, ঠিক আছে। এবার আমি যদি ওই মোমবাতির উপরে আমি যদি চাপ প্রয়োগ করি, ঠিক আছে, মোমবাতির ক্ষেত্রে চাপ প্রয়োগে আমার কি হয় গলনাঙ্ক বেড়ে থাকে, ঠিক আছে। এবার আমার মোমবাতির ক্ষেত্রে আমি কি করি আমি যদি চাপ প্রয়োগ করি বেশি চাপ প্রয়োগ করি প্রমাণ বায়ুমণ্ডলের এক প্রমাণ বায়ুমণ্ডলের চাপ যদি আমি বাড়াই মোমবাতিতে, ঠিক আছে, আমি যদি মোমবাতির ক্ষেত্রে আমি যদি এক প্রমাণ বায়ুমণ্ডলের চাপ আমি বেশি নর্মাল প্রমাণ বায়ুমণ্ডলের চাপ ওর একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে, ঠিক আছে। এবার ওর উপরে সেম সমপরিমাণ প্রমাণ বায়ুমণ্ডলের চাপ যদি ওর উপরে এক্সট্রা প্রয়োগ করি তাহলে ওর গলনাঙ্ক 0.04 ডিগ্রি সি বাড়ে, ঠিক আছে, 0.04 ডিগ্রি সি বাড়ে, ঠিক আছে, গলনাঙ্ক আমার বেড়ে যায় আর এখানে এত ডিগ্রি কমে, ঠিক আছে, এক্ষেত্রে বেড়ে যায়, বোঝা গেল, এই জিনিসটা বোঝা যায়। তাহলে আমার কি চাপ প্রয়োগে আমার কি হয় গলনাঙ্ক কমে যায় কি সেই রিজনের কারণে আমি কি দুটো বড় টুকরো একসাথে জুড়ে যায়, ঠিক আছে। আর তার সাথে ধাতব লোহা পিতল সেম জিনিস চাপ প্রয়োগের দিকে গলনাঙ্ক হ্রাস পায়, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম সীসা এদের কি হয় গলনাঙ্ক চাপ প্রয়োগে বৃদ্ধি পায়, তার রিজনটা কি এদের গলন পদ্ধতি চাপ প্রয়োগ করলে গলন পদ্ধতিতে আমার কি হয় বাধা সৃষ্টি হয়, ঠিক আছে, এই কারণে চাপ প্রয়োগে এদের গলনাঙ্ক বৃদ্ধি পায়, ঠিক আছে। আর মোমবাতির ক্ষেত্রে সেই গলনাঙ্কের চাপ আমি যদি দিই, ঠিক আছে, এক্সট্রা তাহলে আমাকে গলনাঙ্ক 0.04 ডিগ্রি সি বাড়ে। আর বরফের ক্ষেত্রে কি সেই প্রমাণ বায়ুমণ্ডলের চাপ যদি আমি দেওয়া হয় এক্সট্রা তাদেরকে গলনাঙ্ক কমে 0.007 ডিগ্রি সি, ওকে, বোঝা গেল, ঠিক আছে। তারপরে আমাদের লাইনে, ঠিক আছে, আমাদের ফিউজের লাইনে আমাদের কি করা হয় যে যাদের কম গলনাঙ্ক এটাকে ডিসকাস করার রিজনটা হলো এটাই
যে ফিউজের লাইনে আমাদের যে কম গলনাঙ্কের যে তার, সেই তারে ইউজ করা থাকে। তার রিজন হচ্ছে কি বেশি বিদ্যুৎ প্রবাহ যদি চলে আসে, ঠিক আছে, বেশি বিদ্যুৎ প্রবাহ চলে আসে তাহলে কি বাড়িতে আগুন লেগে যাওয়ার নাকি চান্সেস থাকে, ঠিক আছে। তাহলে আমি ফিউজের তারের মধ্যে যদি ফিউজের তার আছে সেটাকে সীসা এবং টিন, ফিউজের তার সীসা ও ফিউজের যে তার আছে সেখানে সীসা এবং টিনের তৈরি হয়। তার কারণ কি এদের গলনাঙ্ক অনেক কম হয়, ঠিক আছে, এদের গলনাঙ্ক অনেক কম হয়, তাই আমাকে বেশি বেশি বিদ্যুৎ প্রবাহ চলে আসে, ঠিক আছে। এই এর তড়িৎ তার ইজিলি কি হয় কেটে যায়। তাহলে কি তড়িৎ প্রবাহের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। তড়িৎ প্রবাহের যে সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, তাহলে কি কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না। যদি যদি গলনাঙ্ক ফিউজ থাকে গলনাঙ্ক যদি বেশি হয়, ঠিক আছে, গলনাঙ্ক বেশি হয় তাহলে কি ও কি বিদ্যুৎ প্রবাহটাকে সঞ্চালন করে দেবে, কাটবে না, সংযোগটাকে বিচ্ছিন্ন করবে না, বিদ্যুৎ প্রবাহটাকে হতে দেবে। তাহলে বিদ্যুৎ প্রবাহ যদি হতে দেয় তাহলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে, আগুন জ্বলে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তাই ফিউজটাকে দিয়ে কম গলনাঙ্কের ফিউজ ব্যবহার করা হয়, যেটা কি সীসা এবং টিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তাতে আমার কি হয় যে যখন আমি বেশি বিদ্যুৎ প্রবাহের চলে আসে, কারেন্ট চলে আসে, তখন আমার কি হয় যে ফিউজ তারটা কি সংযোগটা মানে জ্বলে গলে গিয়ে গলনাঙ্ক কম ইজিলি গলে যায়, ঠিক আছে, ইজিলি গলে যায়। গলে যাওয়ার পরে ঠিক আছে যতক্ষণ মানে কি এদের এদের এই সীসার মধ্যে যে ফিউজটার যে ক্যাপাসিটি অতটাই করা থাকে যে এর থেকে বেশি হলে কি বাড়িতে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। সেই গলনাঙ্কের ফিউজ লাগানো থাকে যেটা কি সীসা এবং টিনে তৈরি হয়, ঠিক আছে। যখনই বেশি বিদ্যুৎ চলে আসে তখন কি ওটা গলনাঙ্ক গলনাঙ্ক কম গলে যায়, কেটে যায়, তাহলে বিদ্যুৎ সংযোগটা কেটে গেল, তাহলে বিদ্যুৎ প্রবাহ হলো না, ইনসিডেন্টটাও হলো না, ঠিক আছে। তাই কম গলনাঙ্কের ফিউজ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এবারে ঘটনা হচ্ছে হিম মিশ্র। হিম মিশ্র জিনিসটা কি, আমার যে হিম মিশ্র আছে হিম মিশ্র জিনিসটা কি, আমি তিন ভাগ বরফ, ঠিক আছে, আমি কি করে হিম মিশ্র কি করালাম যে তিন ভাগ বরফ আর এক ভাগ যে নুন, ঠিক আছে, এখন নুনের যে মিশ্রণটা সেটা কি হিম মিশ্র বলে। তিন ভাগ বরফ ও এক ভাগ নুন, ঠিক আছে। তিন ভাগ যে বরফ আছে, তিন ভাগ বরফ ও এক ভাগ নুন আছে, এই মিশ্রণটাকে কি বলছে হিমোষ্ণ, ঠিক আছে। যার উষ্ণতা আমার কত হয়ে যায়, যার উষ্ণতা -23°C, ঠিক আছে। যার উষ্ণতা আমার কি হয়ে যায় -23°C। এবার কি আমার কি করা হয় যে যখন আমি কোনটা ওষুধ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়, বা আমরা যে মাছ এক জায়গায় অন্ধ্রপ্রদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে জম্মু বা অন্ধ্রপ্রদেশ থেকে জম্মু যে মাছগুলো যেয়ে থাকে, তার দেখবে যে বরফগুলো যে দিনের পর দিন ফ্রিজ ছাড়াই কোনো পেটির মধ্যে, ঠিক আছে, পেটির মধ্যে করে সোলার পেটির মধ্যে করে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাতে দেখা যায় কি বরফগুলো গলে না, তার রিজনটা কি, সেটা কি হিম মিশ্রণ তৈরি করা হয়, ঠিক আছে। হিম মিশ্রণকে এমনিতে কি বরফ গলে জল হয়ে যাবে, ঠিক আছে, বাট তাতে কি হয় তিন ভাগ বরফ আর এক ভাগ নুন দিয়ে হিম মিশ্রণ তৈরি করা হয়, যাতে সেটা বেশিক্ষণ টিকে থাকে, ঠিক আছে। তার কারণ কি উষ্ণতা কি -23° হয়ে যায়, ঠিক আছে, উষ্ণতা -23° হয়ে যায়। তার কারণে কি হয় এটা কি সহজে এক জায়গা থেকে অনেক জায়গায় আমার কি ট্রান্সফার করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে হিম মিশ্রণের একটা সুবিধা কি, হিম মিশ্রণ কি কাজে ইউজ করে, হিম মিশ্রণ জিনিসটা কি, হিম মিশ্রণ জিনিসটা হচ্ছে যে তিন ভাগ বরফ ও এক ভাগ নুনের যে মিশ্রণটা সেটা আমি কি বলছি হিম মিশ্রণ, ঠিক আছে, হিম মিশ্রণ। আর উষ্ণতা কত হিম মিশ্রণ -23°C, ঠিক আছে। এর কাজ কি, কাজ হলো কি কোনোটা ওষুধ যদি মানে একটা স্টেট থেকে অন্য স্টেটের মধ্যে ট্রান্সফার করতে হয়, সেই কাজে ওষুধের বক্সটাকে ব্যবহার করা হয়ে থাকে, ওষুধের বক্সটি সমস্ত করার কাজে, ঠিক আছে, ঠান্ডা অবস্থায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় কি যখন মাছ বা বিভিন্ন জিনিস যখন ট্রান্সফার করে থাকি যেগুলো খারাপ হয়ে যাবে, ঠিক আছে, উষ্ণতাতে, তো সেই ক্ষেত্রে আমার হিম মিশ্র ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, বোঝা গেল। তারপর আসি লিন তাপ। কোনটা পদার্থ আছে, ঠিক আছে, লিন তাপ জিনিসটা কি, কোনটা পদার্থ আছে, কোনটা পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে, ঠিক আছে, কোনটা পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে, ঠিক আছে, যে তাপ গ্রহণ বা বর্জন, যে তাপ গ্রহণ বর্জন করে অবস্থা পরিবর্তন হয়
অবস্থা পরিবর্তন করতে যে তাপ গ্রহণ বা বর্জন করতে হয়, যে তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে ওই পদার্থের অবস্থা পরিবর্তন লিনতাপ বলে। ঠিক আছে, তাহলে উষ্ণতা পরিবর্তন না করে, ঠিক আছে, উষ্ণতা পরিবর্তন না করে কোনো পদার্থের এককভাবে অবস্থা পরিবর্তন, ঠিক আছে, অবস্থা পরিবর্তন করতে, ঠিক আছে, অবস্থা মানে একরূপী অনুরূপে পরিবর্তন করতে, অবস্থা পরিবর্তন করতে যে তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে ওই পদার্থের, ঠিক আছে, তাকে ওই পদার্থের এককভাবে অবস্থা পরিবর্তনে লিনতাপ বলে। ঠিক আছে, কোনো পদার্থের অবস্থার উষ্ণতা পরিবর্তন না করে কোনো উষ্ণতা পরিবর্তন না করে কোনো পদার্থের একক ভরের অবস্থা পরিবর্তন করতে যে তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে ওই পদার্থের একক ভরের অবস্থা পরিবর্তনে লিনতাপ বলে। ঠিক আছে, অবস্থা পরিবর্তনে আমাকে লিনতাপ বলে। এবার কি এর একক, লিনতাপের একক কি? একক লিনতাপ যা আছে লিনতাপের একক কি? এসআই যদি বলি তাহলে আমার কি হবে? জুল পার কেজি, ঠিক আছে। আর সিজিএস একক কি হবে আমার? ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। আর এক ক্যালোরি সমান 4.2 জুল, এক ক্যালোরি সমান 4.2 জুল। আর এক জুল সমান 1/4.2 ক্যালোরি, 4.2 ক্যালোরি। আবার কি এক কিলো ক্যালোরি, কেসিএল কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। এই জিনিসগুলো লিখে দিয়েছি। লিনতাপের এসআই একক কি? জুল পার কেজি, সিজিএস একক কি? ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। আর এক ক্যালোরি সমান আমি কি 4.2 জুল, ঠিক আছে। আবার কি এক জুল সমান কি 1/4.2 ক্যালোরি। আবার কি এক কিলো ক্যালোরি ইকুয়াল 4.2 কিলো জুল। তাহলে কি লিনতাপ যে জিনিসটা হলো কি যে উষ্ণতার পরিবর্তন না করে, যে কোনোটা পদার্থ আছে কোনোটা পদার্থের একক ভরে, ঠিক আছে, একক ভরের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে ওই পদার্থের একক ভরের অবস্থার পরিবর্তনে আমার কি বলছে? লিনতাপ বলছে। ঠিক আছে, যার এসআই একক কি জুল পার কেজি, সিজিএস একক কি ক্যালোরি পার গ্রাম। আর এক ক্যালোরি ইকুয়াল 4.2 জুল। আবার এক জুল সমান 1/4.2 ক্যালোরি। আর এক কিলোগ্রাম মানে ইকুয়াল কি 4.2 কিলো জুল। ঠিক আছে, 4.2 কিলো জুল। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এবার কি যে অবস্থা পরিবর্তন মানে কি, যে আমরা এক্সাম্পল মানে কি কোনটা যে বরফ আছে, ঠিক আছে, কোনটা বরফকে আমার কি যদি উষ্ণতার বরফ আছে, তাহলে যদি উষ্ণতার বরফটাকে আমার কি যদি উষ্ণতার জলে যদি পরিণত হয়, ঠিক আছে, পরিণত হতে হয়, তাহলে আমার কি করতে হবে? তার বরফটাকে আমি ফ্রিজ থেকে নিয়ে এসে বাইরে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে বরফটাকে আমার কি হবে? ওটার মধ্যে কি তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে, তাপ হলো আমার কি এক প্রকার শক্তি। তাহলে আমি বরফটা যদি আমার কি তাপ বর্জন করে থাকি, বা আমি যদি বরফটার মধ্যে থেকে যদি তাপ নিষ্কাশন করে থাকি, বা বরফটা নিজের থেকে আমার যদি কি তাপ বর্জন করে, ঠিক আছে, তাহলে কি ও নিজের মধ্যে থেকে শক্তিটা বর্জন করে, বা আমি নিজের থেকে কোনো রকমভাবে নিষ্কাশন করি, তাহলে আমি কি 0 ডিগ্রি সুদ্ধা বরফটা গলে 0 ডিগ্রি সুদ্ধা কি জলে পরিণত হবে। ঠিক আছে, বোঝা গেল। আবার কি আমাদের 0 ডিগ্রি সুদ্ধা যে জলটা আছে, সেটা আমার কি হবে? 0 ডিগ্রি সুদ্ধা যদি বরফে পরিণত হতে হয়, ঠিক আছে, 0 ডিগ্রি সুদ্ধা যে জলটা আছে সেটাকে আমরা জলে 0 ডিগ্রি সুদ্ধা যে জল আছে তার মধ্যে কিছু একটা শক্তি আছে, ঠিক আছে। তাহলে সেই 0 ডিগ্রি সুদ্ধা যে জলটা আছে সেটাকে 0 ডিগ্রি সুদ্ধা যদি কি বরফে যদি পরিণত হয়, তাহলে কি ওকে আমার কি করতে হবে? যে ওর মধ্যে যে তাপটা সেটাকে বর্জন করতে হবে, ঠিক আছে। তাপ বর্জন করে আমার কি করতে হবে? তাপ বর্জন করে জিডি সুদ্ধ জলটা আমার কি হবে? জিডি সুদ্ধটা আমার কি বরফে পরিণত হবে, ঠিক আছে। যে জিনিসটা বোঝা গেল যে আমার কি এবার কি বরফের ক্ষেত্রে কি লিনটা হচ্ছে যে 80 ক্যালোরি পার গ্রাম, সিজিএস শুরু করে 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম জিনিসটা আমি বোঝাচ্ছি যে আসলে বুঝলাম
কোনো একটা বরফ যদি জমে আমার কি জল সরি বরফটা আমার কি গলে যখন জলে পরিণত হচ্ছে, গলে যখন জলে পরিণত হচ্ছে বা জলটা গলে যখন বরফে পরিণত হচ্ছে, তাহলে কি এখানে ওই জিনিসটা বলা আছে যে যে পরিবর্তন করতে গ্রহণ বা বর্জন করতে হবে, গ্রহণও করতে পারে বা বর্জনও করতে পারে। তাহলে আমার কি বরফটা যখন আমার কি গলে জলে পরিণত হবে তখন আমাকে কি করতে হবে, ধাপ গ্রহণ করতে হবে। তাহলে ধাপ একমাত্র গ্রহণ করলে বরফটা গলে জলে পরিণত হবে, ঠিক আছে। আবার কি জলটা যেটি শুদ্ধ জলে যেমন বরফে পরিণত হবে, তাহলে কি জলটাকে কি ধাপ বর্জন করতে হবে, তা বর্জন করেও কি হবে যেটি শুদ্ধ বরফে পরিণত হবে, ঠিক আছে। এগুলো ঘটনা ক্লিয়ার হলো তোমাদের, ঠিক আছে। ঘটনা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে কি এই যে ইংলিশ চ্যানেলে বসি, তাহলে কি হলো যে আমার কি বরফের 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 যে লিনটা হচ্ছে, তাহলে কি 80 ক্যালোরি পার গ্রাম। আমি কি বললাম যে একক ভরের উষ্ণতা, একক ভরের আমি বলছি যে সবার কিন্তু উষ্ণতা পরিবর্তন না করে, ঠিক আছে, কোনো পদার্থে একক ভরের মনে রাখতে হবে কি করতে, কোনো পদার্থের একক ভরের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হবে তাকে ওই পদার্থের একক ভরের অবস্থার পরিবর্তনের লিনটা বলে, একক ভরের বলে, ঠিক আছে। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম মানে কি যে আমার কি জিরো, আমি যদি উষ্ণতা পরিবর্তন করবো না, জিরো ডিগ্রি উষ্ণতার বরফ আছে, তাহলে জিরো ডিগ্রি উষ্ণতার বরফটাকে আমার কি জিরো ডিগ্রি উষ্ণতা আমার কি জলে পরিণত করতে হবে। তাহলে কি জিরো ডিগ্রি উষ্ণতার যে বরফটা আছে সেটাকে আমার কি জিরো ডিগ্রি উষ্ণতার জলে পরিণত করলে কি 80 ক্যালোরি পার গ্রাম মানে কি, যদি আমার কি 100 গ্রাম যদি বরফটা থাকে, ঠিক আছে, তাহলে বা আমার যদি 1 গ্রাম বরফটা থাকে, তাহলে কি ওই বরফটার মধ্যে কি 80 ক্যালোরি, 80 ক্যালোরি আমি যদি তাপ দিয়ে করি, ঠিক আছে, বরফটা কি বরফটা আমি কি জিরো ডিগ্রি বরফটা আমি কি জলে পরিণত হলে তাপ গ্রহণ করতে হবে। তাহলে কি হবে, তাহলে কি বরফ ধরো আমরা 80 ক্যালোরি, আমি কি বললাম যে আমি কি জিরো ডিগ্রি উষ্ণতা, আমার জিরো ডিগ্রি উষ্ণতা আমি কি বরফটা জিরো ডিগ্রি উষ্ণতা আমাকে জলে পরিণত হলে আমি বললাম, তাতে আমাকে 80 ক্যালোরি পার গ্রাম লেগেছে। তাই মতলব এই মিনিংটা হলো যে 80 ক্যালোরি গ্রাম, 80 ক্যালোরি আমি 80 ক্যালোরি পার গ্রাম বলছি, জিরো ডিগ্রি উষ্ণতার যে বরফটা আছে সেটা মানে কি হচ্ছে 80 ক্যালোরি পার প্রতি গ্রাম আমার কি 80 ক্যালোরি তাপ গ্রহণ করছে, তাই সে জিরো ডিগ্রি উষ্ণতার জলে পরিণত হয়েছে। তাহলে আমি যদি বলি, আমি বরফের যদি লিনটা যদি জেনে থাকি, ঠিক আছে, যদি জেনে থাকি, আমি যদি বলি যে আমি যদি বলছি 100 গ্রাম ভরের কোনো বরফ আছে, 100 গ্রাম ভরের, তাহলে 100 গ্রাম ভরের কোনো যদি 100 গ্রাম ভরের যদি কোনো বরফ থাকে, ঠিক আছে, তাহলে তার বলনে তাহলে লিনটা কত হবে, তার বলনে যে লিনটা কত হবে, তাহলে আমি কি জানি যে পার গ্রাম কত লাগে 80 ক্যালোরি, ঠিক আছে। তাহলে 100 গ্রামের জন্য তাহলে কত লাগবে 80 ইনটু 100 লেগে যাবে, মানে কত লেগে যাবে 8000 ক্যালোরি লেগে যাবে, ঠিক আছে। তাহলে কত ক্যালোরি তাপ লাগবে। তাহলে আমি যদি 1 গ্রামের যদি বরফ টুকরোটাকে রাখি, 1 গ্রাম ভরে যদি বরফ টুকরো রাখি, তাহলে সেটাকে যদি কি জিরো ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফ টুকরো যদি রাখি, সেটা যদি জিরো ডিগ্রি উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত হয়, তাহলে আমাকে 80 ক্যালোরি কি করতে হবে, বরফটাকে তাপ গ্রহণ করতে হবে, ঠিক আছে। যদি 100 গ্রাম ভরে কোনো বরফের টুকরো যদি রাখি, তাহলে আমি 8000 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে। তাহলে কি ও আমার কি হবে যে 100 গ্রাম জিরো ডিগ্রি উষ্ণতা জলে পরিণত হবে। আবার সেম জিনিসটাই যে মানে সেম জিনিসটা জিরো ডিগ্রি উষ্ণতা এবং জলটা যদি জিরো ডিগ্রি উষ্ণতা যদি বরফে পরিণত হয়, তাহলে ওকে কি হবে যে 1 গ্রাম জল আছে, সেটা 1 গ্রাম জলটাকে আমাকে 80 ক্যালোরি তাপ কি করতে হবে, বর্জন করতে হবে। ঠিক আছে, বর্জন থেকে তাহলে কি ও 1 গ্রাম ভরে একটি বরফ পণ্যে পরিণত হবে, ঠিক আছে। বাট আবার কি 100 গ্রাম ভরে 100 গ্রাম কোনো জল আছে যদি সেটাকে যেমন যদি 8000 ক্যালোরি তাপ যদিও বর্জন করে, তাহলে একমাত্র ও মানে কি হবে 100 গ্রাম ভরে বরফ মানে ইয়েতে বরফে পরিণত হবে, ঠিক আছে। তো বোঝা গেল লিনটা বোঝাতে পারলাম। লিনটা হলো কি উষ্ণতা পরিবর্তন না করে, ঠিক আছে, কোনো পদার্থের একক ভরে, ঠিক আছে, অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ ও বর্জন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের একক ভরের অবস্থার পরিবর্তনের লিনটা বলে, যার এসআই একক হলো জুল পার কেজি, সিজিএস একক হলো আমার কি ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। 1 ক্যালোরি মানে কি 4.2 জুল, ঠিক আছে। আবার 1 জুল সমান 1/4.2 ক্যালোরি, 1 কিলো ইকুয়াল টু 4.2 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4.2 কিলো জুল, ঠিক আছে। বোঝা গেল। এবার আরেকটা জিনিস যে ওর লিনটা আছে, ঠিক আছে, লিনটা কি গলনের লিনটা হয়, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন করে থাকবে গলনের লিনটা কি, বাষ্পীভবনের লিনটা কি, কঠিন ভবনের লিনটা কি, আর ঘনীভবনের
তাপ কি, ঠিক আছে, চারটে জিনিস আছে। মানে কি গলনের দিন তাপ, দুই কঠিনীভবন, কঠিনীভবনের দিন তাপ, কঠিনীভবনের দিন তাপ। তিন হলো কি ঘনী ভবনের দিন তাপ, আবার কি বাষ্পীভবন, বাষ্পীভবনের দিন তাপ, ঠিক আছে। তাহলে এই গলনের দিন তাপ মানে কি হচ্ছে, যে গলন হচ্ছে কোনটা বরফ, যদি শুধু 1 গ্রাম কোনো বরফ আছে তাতে আমার কি হয় যে গলনের দিন তাপ কি 80 বলতে যে পরিমাণ তাপ লাগবে, তাহলে 80 ক্যালোরি তাপ লাগলে যদি শুধু জল বলতে যাচ্ছে বরফটা বলে, তাহলে সেটা আমার কি গলনের দিন তাপ হয়ে গেল, ঠিক আছে। এবার কঠিনীভবনের দিন তাপ, ঠিক আছে, কঠিনীভবনের দিন তাপ কি আমার 1 গ্রাম কোনো জিটি উষ্ণতা আমার কি জল আছে, সেটাকে কি আমি 80 ক্যালোরি আমি যদি তাপ বর্জন করে নিই, ঠিক আছে, 80 ক্যালোরি যদি তাপ বর্জন করে নিই, আমার তাহলে কি বরফের মধ্যে জিডি শুধু 1 গ্রাম বরফের মধ্যে হচ্ছে, ঠিক আছে, কঠিন মনে হচ্ছে, তাহলে এবার কি কঠিনীভবনের দিন তাপ বলে 80 তাপ বর্জন, ঠিক আছে। এবার কি বাষ্পীভবন মানে কি কোন একটা তো তরল আছে, ঠিক আছে, কোন একটা তরল পদার্থ আছে, ঠিক আছে, তো তরল পদার্থের মানে কি যে মানে কি বাষ্পে পরিণত করতে, ঠিক আছে, বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগবে 1 গ্রাম কোনটা জল আছে বা যে কোনো তরল আছে, সেটা মানে কি বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে, সেটা মানে কি বলবে বাষ্পীভবনের দিন তাপ, ঠিক আছে। আর ঘনীভবন মানে কি ঘনীভবন মানে হচ্ছে যে গ্যাস থেকে তরল, ঠিক আছে, কোনটা কি গ্যাসের পদার্থ আছে, ঠিক আছে, তার 1 গ্রাম করে কোনো গ্যাসকে, ঠিক আছে, যে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে, সেটা মানে কি হচ্ছে ঘনীভবনের, ঠিক আছে, সেটা মানে কি বলছে যে ঘনীভবনের দিন তাপ। তাহলে বাষ্পীভবনের জন্য মানে কি তাপ দিতে হবে, ঠিক আছে, বাট ঘনীভবন মানে গ্যাসকে তরলে পরিণত করতে হবে, সেটা মানে কি করতে হবে যে তাপ নিষ্কাশন করতে হবে, ঠিক আছে, যে পরিমাণ তাপ নিষ্কাশন করলে কি তরল পরিণত হবে, তাহলে কি তাকে কি বলবে ঘনীভবনের দিন তাপ বলবে। আর কঠিভবনের ক্ষেত্রে কি তাপ নিষ্কাশন করতে হবে, তাকে কি বলবে কঠিভবনের দিন তাপ। চারটা জিনিস ছিল, বোঝা গেল, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস বলছি, ঠিক আছে, আরেকটা জিনিস এরকম হলো চারটা জিনিস। আরেকটা জিনিস হলো দিন তাপের আরেকটি ঘটনা, ঠিক আছে, দিন তাপের আরেকটি ঘটনা, ধরো কোনো একটা বরফের টুকরো আছে, ঠিক আছে, যার মধ্যে এরকম করে বরফের একটা টুকরো আছে, ঠিক আছে, এর মধ্যে আমাকে জল ভরা হবে, ঠিক আছে, জল ভরা হবে, ঠিক আছে। আমি কি জানি যে বরফের যে টুকরোটা সেটা জিওনিক উষ্ণতার বরফ, মানে কি কোনো একটা বরফের টুকরোর মধ্যে এরকম যদি জল রাখা হয়, ঠিক আছে, তাহলে আমরা দেখে থাকি জল রাখলে আমরা দেখে থাকি যে জলটা কখনো আর কি সম্পূর্ণ বরফের সংস্পর্শে আছে, বাট তাহলে কি জলটাকে কি বরফে পরিণত হয়ে যাওয়ার কথা, বাট জলটা বরফে পরিণত হয় না, তার রিজনটা কি, ঠিক আছে। তাহলে আমি একটু জলের টেম্পারেচার জানি না, আমি নর্মাল প্রাকৃতিক পরিবেশ থেকে যে কোনো কল থেকে জল এনে আমি ঢেলে দিচ্ছি বরফটার উপর, ঠিক আছে, বরফটার উপরে ঢালা আছে, দেওয়া আছে, ঠিক আছে। এবার কিছু একটা টাইম পরে আমার কি হবে যে কেন বরফটার মধ্যে যে জল ঢালা আছে তার জলটা বরফে পরিণত হচ্ছে না, কেন যেটি সুদ্ধা বরফের সংস্পর্শে আছে, তার রিজনটা কি যে আমি যখন জলটা ঢাললাম, জলটার টেম্পারেচার জানি না, যাই হোক টেম্পারেচার 10 ডিগ্রি হোক, আমি ধরে নিলাম 10 ডিগ্রি সি, ঠিক আছে, এই জলটা আমি টেম্পারেচার ধরে নিলাম কি 10 ডিগ্রি সি, তাহলে আমার কি হবে যে বরফটা আমার কি যেহেতু এখানে জলটার টেম্পারেচার 10 ডিগ্রি সি, তাহলে কি বরফটা কি করবে এর থেকে তাপ গ্রহণ করবে, ঠিক আছে, বরফটার থেকে তাপ গ্রহণ করবে, ঠিক আছে। আর কি করবে ধীরে ধীরে কি করবে ধীরে ধীরে কি তাপ বর্জন করবে, উষ্ণতা যে কি তাপ বর্জন করছে এই কি তাপ গ্রহণ করছে, ঠিক আছে। তাহলে এই তাপ গ্রহণ করতে আর এই তাপ বর্জন করতে হতে এই একসময় কি 0 ডিগ্রি উষ্ণতা এসে পৌঁছাবে, 0 ডিগ্রি উষ্ণতা এসে পৌঁছাবে, জলটা আমার কি হবে একটা টাইম আমার কি হবে 0 ডিগ্রি উষ্ণতা
-5 ডিগ্রি সি। তাহলে কি এর বরফটার আমার কি হতো, যে বরফটা আমার কি, তাহলে আমার কি এর কাছ থেকে তাপ গ্রহণের একটা কি পথ পেত, এই যে তাপ গ্রহণের কি সুযোগ পেত, ঠিক আছে। আবার কি এই জলটা আবার কি তাপ বর্জনের একটা কি সুযোগ পেত, ঠিক আছে। দেখি এই তাপ বর্জনের সুযোগ পেত, এই কি বলে তাপ গ্রহণের সুযোগ পেত, ঠিক আছে। যদি সুযোগ পেত তাহলে আমার কি হতো, যে এক টাইম এসে কি হয়, যে এই জলটা এই 0 ডিগ্রি শুদ্ধতা আমার কি বরফে পরিণত হতো। কিন্তু বাট আমার কিন্তু এই -4 -5 ডিগ্রি শুদ্ধতা বরফ না, এটা কি 0 ডিগ্রি সি এর বরফ, ঠিক আছে। তাহলে একটা টাইমে 10 ডিগ্রি থাকলো, এই তাপ বর্জন করতে তাপ গ্রহণ করতে করতে কি হবে, যতটা বরফ বললো, ঠিক আছে। যতটা বরফ বললো, যখন কি 0 ডিগ্রি শুদ্ধতা জলে পরিণত হলো, তখন কি এর কি তাপ গ্রহণের কোনো রকম তার কোনো রকম সুযোগ থাকলো না, আর এরকম কোনো রকম তাপ বর্জনের সুযোগ থাকলো না। তাই বরফের উপর রাখা জল কখনোই জমে বরফে পরিণত হয় না, ঠিক আছে। তাহলে কি আমরা কি গলনের পরিবহনের কি সবার ফার্স্টে কি এটা মোমের পরীক্ষাটা বুঝলাম, যে আমার কি কোনো পদার্থ কি তরল থেকে কঠিনে পরিণত যদি হয়, ঠিক আছে, তরল থেকে কঠিনে পরিণত হলে যদি আয়তন বাড়ে, ঠিক আছে, তাহলে কি ঘনত্ব কমে, ঘনত্ব কমলে এই আয়তন যদি কমে তাহলে কি আয়তন কমলে ঘনত্ব বাড়ে, মোমের ক্ষেত্রে কি আয়তন কমে যায়, ঠিক আছে, তাই কি ঘনত্ব বাড়ে। আর কি বরফের ক্ষেত্রে কি হয়, বরফের ক্ষেত্রে কি হয়, যে আয়তন বেড়ে যায়, তাই কি ঘনত্ব কমে, ঠিক আছে। তাই বরফের টুকরোটা ভেসেছিল, মোমের টুকরোটা ডুবে গেল, পরীক্ষাটা বোঝা গেল, ঠিক আছে। তারপরে আমার কি হয়, যে শীতকাল দেশে কি আটার্কটিক মহাসাগরে হিমশৈলগুলো ভেসে থাকে, তার রিজন কি বরফের ঘনত্ব কম, জলের ঘনত্ব বেশি, তাই হিমশৈলগুলো আমার কি জলের উপরে ভেসে থাকে, ঠিক আছে। আবার কি অসুবিধা কি হয়, যে পাইপ ফেটে যায়, ঠিক আছে, শীতকাল দেশে, ঠিক আছে, এই প্রবলেম হয়ে থাকে। ধরো কি পাহাড়ে ধস দেখা থাকে, এই অসুবিধা দেখলাম, ঠিক আছে। তারপরে আমরা কি ডিসকাস করলাম, হিউমিড নিয়ে ডিসকাস করলাম। 3 ভাগ বরফ 1 ভাগ নুন থাকে হিউমিড বলে, তার উষ্ণতা কি -23 ডিগ্রি সি, ঠিক আছে, -23 ডিগ্রি সি। আবার কি বললাম, যে বরফকে আমি কি প্রেসার দিলে আমার কি হয়, বরফের ক্ষেত্রে আমার কি হয়, দুটো বরফকে এতগুলো একসাথে নিয়ে কি প্রেসার দিলে কি হয়, বরফের গলনাঙ্ক কমে, তাছাড়া ধাতবগুলো বা পৃথক এদেরও গলনাঙ্ক কমে, ঠিক আছে। গলনাঙ্ক কমে যাওয়ার কারণে কি সেই মিডিলের জায়গায় কি বরফে জলে পরিণত হয়, আবার যখন প্রেসার রিলিজ করে নেওয়া হয় তখন কি গলনাঙ্ক বেড়ে যায়, তাই দুটো বরফের টুকরো কি একসাথে চিটকে যায়, এগুলো ফোকাস দিকে থাকি, ঠিক আছে। সেম ধাতুগুলো বা আর আমার কি পৃথক এদের তোমার কি হয়, যে চাপপ্রবাহে কি গলনাঙ্ক কমে, আর চাপপ্রবাহে গলনাঙ্ক বাড়ে, যেমন অ্যালুমিনিয়াম সীসা এদেরকে চাপপ্রবাহে গলনাঙ্ক বাড়ে, ঠিক আছে, গলনাঙ্ক বাড়ে, ঠিক আছে। গলনাঙ্ক বাড়ে, তার রিজনে কি হয়, এই চাপপ্রবাহে এদের গলনের যে পদ্ধতিটা আছে তাতে আমার কি বাধা সৃষ্টি হয়, এই কারণে এদের কি গলনাঙ্ক আমার বেড়ে থাকে। তারপরে আমরা কি বললাম, যে ফিউজের ক্ষেত্রে আমার কি একটা বিপজ্জনক অবস্থায় না আসে, তাই ফিউজ দ্বারা কি কম গলনাঙ্কের ফিউজ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। কম গলনাঙ্কের ফিউজ ব্যবহার করে থাকে, তাহলে আমার কি হবে, যে আমার কি বেশি বিদ্যুৎ প্রবাহ যদি চলে আসে, তাহলে আমার কি ফিউজ তারটা কি কম গলনাঙ্ক হলে কি কেটে যাবে, তাহলে কোনো রকম বিপদ ঘটবে না, এই কারণে। তারপরে আবার কি বললাম, হিউমিড 3 ভাগ বরফ আর 1 ভাগ নুন, সেই জিনিসটা কি হিউমিড বলছে, তার উষ্ণতা -23 ডিগ্রি সি। তার কাজ কি, হিউমিডের কাজ হলো কি কোনো ওষুধ এক স্টেজ থেকে অন্য স্টেটে ঠান্ডা অবস্থায় নিয়ে যেতে হলে হিউমিড ব্যবহার করে থাকে, বা মাছ একটা স্টেট থেকে অন্য স্টেট নিয়ে থেকে হিউমিড ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, হিউমিডের কাজ বোঝা গেল। তারপরে আমরা কি বললাম, লিনতাপ জিনিসটা বোঝা গেল। লিনতাপ কি হলো, কি কোনো একটা পদার্থ উষ্ণতা ফিক্সড থেকে কোনো পদার্থে আমি যদি কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ একক ঘরের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের একক ঘরের অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে, যার একক কি হিসেবে পদ্ধতিতে জুল পার কেজি, সিজিএস বলতে কি ক্যালোরি পার গ্রাম, 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল, ঠিক আছে, বোঝা গেল। তারপরে আমরা কি বললাম, যে বরফের ভিতরে জল রাখলে সেটা কেন আমার জমে না, ঠিক আছে, বরফে পরিণত হয় না, বোঝা গেল, ঠিক আছে। তো আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়, ঠিক আছে। কালকে আমরা বাষ্পীভবন নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে